ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসটি। আজও একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে লোকাল বাস ব্লগ, লোকাল বাস ট্যুর ব্লগ, রাস্তার এরিয়াল ভিউ ব্লগ। রাস্তার যে স্থাপনাগুলো এতটাই উন্নত দিকে আমরা ধাবিত হয়েছি, সেই ব্লগ মাওয়ার সেই 4 লাইনের রাস্তা মানে অসাধারণ, মানে বিদেশের রাস্তার সাথে আমাদের রাস্তার তুলনা করা যায় এরকম একটা। আবার আমরা ট্রেন দিয়ে মাওয়ার স্টেশনে যাই এবং ফেরার সময় আমরা বাসে করে ফিরি। এখন বাজে হচ্ছে রাত 3:10, রাত 3টা মানে AM। ঠিক আছে, আজকে হচ্ছে 22 অক্টোবর 2025। মানে আমি কাজের মধ্যে থাইকে আপনাদের জন্য রেগুলার কন্টেন্ট বানাই দিতেছি, এটাই হচ্ছে এটার মোটিভেশন। আর আপনারা এরকম রিস্ক নিয়ে কেউ ভিডিও শুটে আসবেন না, কারণ দেখেন সে হাতটা বাইর করে বাসের জানালা দিয়া এই শ্যুটটা নেওয়ার জন্য সে চেষ্টা করছে এবং ফাইনালি সে নিছেও। কিন্তু আজকে রিস্ক, যেমন ওই পাশ থেকে যদি এখন তো এই লাইন থেকে বাস যাতায়াত করতেছে, ঠিক আছে, যদি দুইমুখী যাতায়াত হয়, কোনো বেড়িবাঁধ না থাকে, তাহলে একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় কিন্তু সে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে। বা হচ্ছে এভাবে চললেও মাঝে মধ্যে বাস ওভারটেকের একটা প্রিপারেশন নেওয়া থাকে প্রত্যেকটা বাসে। পিছনে বাস যেই থাকুক না কেন, সে চায় সামনের বাসকে পিছনে ফেলে সে আগে যাওয়ার, এরকম একটা টেন্ডেন্সি সবার মেন্টালিটিতেই থাকে। কিন্তু এরকম যদি হয়ে থাকে তাহলে তার একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এরকম রিস্ক নিয়ে কেউ ফুটেজ নেবে না। আমরা হইতেছে খাওয়া সবাই জন্য নিয়ে যাওয়ার জন্য প্ল্যান ছিল, কিন্তু আমরা ওদিকে যে হচ্ছে সবাই টাকা মানে ইনভেস্ট করে আমরা হচ্ছে বিরিয়ানির একটা ট্যুর দেই, বা বিরিয়ানির একটা ট্রিট বলা যেতে পারে, সেটা দেখতে পারতেছেন। আর আমরা ফাইনালি যাতায়াত এবং হচ্ছে খাওয়া দাওয়ার পর আমরা ফাইনালি সেই মাওয়া, পদ্মা সেতু, সেই লঞ্চ ঘাট যেটা আগে ছিল, এখন তো পদ্মা সেতু হয়ে গেছে, ট্রলার ঘাটও আপাতত নাই। সেই নদীতে আমরা গোসল করছি অনেকে। আমাদের দেশের কক্সবাজার এবং হচ্ছে সমুদ্র সৈকত সেন্ট মার্টিনের সাথে আমাদের নদীর প্রায় সামঞ্জস্যতা রয়েছে। সেই জায়গায় ঘোলা পানি, এই জায়গায় সেম একই ঘোলা পানি। সে জায়গায় বিশাল বিশাল হচ্ছে ঢেউ আসে, কিন্তু এছাড়া নদীতেও আসে, কিন্তু অত মানে বড় ঢেউ নদীতে দেখার সম্ভাবনা অনেকটা থাকে না, কিন্তু সমুদ্রে থাকে, এতটুকু ডিফারেন্স। কিন্তু পানি মোটামুটি দুই জায়গায় সেম ঘোলা পানি। আর ওরা হচ্ছে সাঁতার পারে না, সেজন্য হচ্ছে ছাউনিওয়ালা নৌকা দিয়ে ওরা হইতেছে সেই ফিল্ডটাকে উদযাপন করতেছে। আমরা ফাইনালি বাসে করে আবার ফিরে আসি। এই গল্প প্রত্যেকটা ভিডিওতেই বলা হয়েছে, এটা আলহামদুলিল্লাহ আমার এই সিরিজের শেষ কন্টেন্ট। এবার প্রত্যেকটা ভিডিও ব্লার করবো, অন্য অন্য কন্টেন্ট আমি এফোর্ট দিয়ে বানাইছি, সব বাসায় বসেই কাজের মধ্যে বাসায় সময় দিয়ে কন্টেন্টগুলো আমি শেষ করতে পারছি। কিন্তু এই জার্নিটা আমি শেষ করতে পারলাম না বাসায় সময় দিয়ে, সেজন্য হয়তো অফিসে আই না, কাজের ছুটির পর বা মানে কাজ শেষ হওয়ার পর আমাকে কিছু কিছু শ্যুটের জায়গায় কমসে কম 2-3টা কন্টেন্টের জায়গায় বসে আমার এন্ডিং করা লাগছে। যাই হোক, এটা আমি বাইরে আইনা অ্যাভেলেবেল করতেছি, সামনে বাইরে এরকম আরও ধরনের কন্টেন্ট আমার কাছ থেকে আপনারা পাওয়া যেতে পারেন। সেজন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যুক্ত থাকবেন। মাস্ট আমার জন্য দোয়া করতে হবে। এখন শুধু ট্রাইপডটা বাইরে আনা বাকি রয়ে গেছে। যদি সেরকম সাহস বা এনভায়রনমেন্ট পাওয়ার অবস্থা থাকে, তাহলে বাইরেও ট্রাইপড নিয়ে আসা শুটিংয়ের কাজে আমি লাগাই দিতে পারি। যাই হোক, আলহামদুলিল্লাহ মোবাইলটা হওয়াতে আমার অনেক উপকার হয়েছে। মাত্র 1 ঘন্টার মধ্যে চার্জ অ্যাভেলেবেল করা যায়, সমস্যা হয় না। আবার হচ্ছে অনেক চার্জ বার্ন হতেও সময় লাগে। অনেক দিনের শখের ফোন ছিল, একটা বছর এটা কাটাইলাম আলহামদুলিল্লাহ। অনেকটা স্মৃতি ফোনের সাথে জড়িত, অনেকটা ঘটনা আমি মোবাইলের মাধ্যমে শেয়ার করতে পারতেছি আপনাদেরকে, এবং বিশাল একটা দুর্ঘটনার ঘটনাও এভাবে শেয়ার করা হয়েছে। আম্মু ফোন দিছিল একবার, কিন্তু এটার ফোনে ব্যাক করতে পারেন, রাগ করে যদি ব্যাক করি সে কি না কি মনে করে, সেটা আমি এই অপশনটা হাতে না বানিলাম। তো আমার ফোনে মাত্র হচ্ছে 3 GB মানে হচ্ছে MB আছে এবং 29 টাকার মতো ব্যালেন্স আছে। এটা আমার কোনো রকম কালকে পরশুর মধ্যে শেষ করতে হইব, এই জন্য আরও ফোনটাকে অ্যাভেলেবেল করে নিয়ে যেতে হবে। ফোন দেওয়ার মতো কাউকে নাম্বার পিক করে পাই না, সেজন্য আর ফোন মানসিকতা পরিবর্তন
তখন আরও দিতে হইব নাম্বার উঠে অনেক সাথে যোগাযোগ করে যারাকে আমাকে ফোন দিয়া খুঁজছিল তাদেরকে আমি আবার ব্যাক করার দেওয়ার চেষ্টা করবো। ভার্সিটিতে যাওয়ার বিষয়ে আমার হচ্ছে যেই এই শ্যুটগুলো যে নিয়েছে যে পিয়ন মানে প্রত্যেকটা ভিডিও তাকে ইনক্লুড করছে এবং ডিটেলসভাবে তাকে পরিচয় দিছি কেমনে কি, সে হচ্ছে আবার আমাদের ভার্সিটিতে ব্যাক করছে পিয়নের চাকরিতেই। ও যেমন আমাদেরকে ভয় দেখায় চলে গেছিলো যে আর না আসার সম্ভাবনা আছে, কিন্তু আবার সে ব্যাক করছে, এটাই হইতেছে এটার বর্তমান আপডেট। এখন দেখা যাক, আমারও যাওয়ার আশঙ্কা আছে, যদি যাই তাহলে তার সাথে দেখা করে একটা কন্টেন্ট নাহলে কনজিউম করে ফেলালাম। এখন মশা কামড় দিছে ভাই, আমি হইতেছে ঘুমাই আসছিলাম, লাইট বন্ধ থাকলে যে মশা আসে এটা তার একটা প্রমাণ। আমি মনে করছিলাম আসবো না, আসে স্বাভাবিক সবাই মোটামুটি যায় না থাকে, কিন্তু শেষ পর্যন্ত আমাকে কামড় দিছে। সেটা তো টুকটাক কামড় দেয়, আজকে খাবার যে জায়গায় খাই সে জায়গায় গেছি এবং সে জায়গায় মশার কিছু হালকা মানে পিনের মতো যেই সুই দেওয়ার মতো একটা ইনজুরি সেটাও হয়েছে। কিন্তু আমি একটু ঘুমের একটা চাপ চলে আসছে, হালকা একটু মাথা মোটামুটি ঘুমাই গেছি, সেই সুযোগে লাইটও বন্ধ আছিল, সেই সুযোগ একটা মশা আমার পায়ের জায়গা দিয়ে আইসা মানে খাইয়া রক্ত একদম পেট ফুল করে সেই জায়গায় বসে রয়েছে। ফলে মানে মশাকে মনে করতে পারেন, মশাকে আপনার মায়েরা যদি শেষ করতে যদি না পারেন, যদি আপনার শরীরে অনেক রক্ত থাকে বা এনার্জি অনেক থাকে, তো অনেক শক্তিমান মনে করেন নিজেকে, তাহলে হচ্ছে মশাকে রক্ত খেতে দেবেন। যত পারে রক্ত খেয়েও কিন্তু ওই জায়গায় শেষ হয়ে যাব, ঠিক আছে, ওই জায়গায় ওর ক্যাপাসিটি শেষ। অনেকে মনে করে মশা রক্ত খায় কি জীবন পায় না, এটা ওর নিজের মনে হয়, কিন্তু আসলে রক্ত খায় আর নড়াচড়া করার মতো আর সেই এনার্জি আর থাকে না। কিছু কিছু যেমন মনে করেন আমি যদি ওই ঘুমটা কিছুক্ষণ আগে ভাঙতো, যদি মশার কামড় যদি আমাকে এরকম শরীর আমার যদি হইতো, টের পাওয়ার মতো শরীর যদি না হইতো বা শরীরে যদি ওরকম অনুভূতি আল্লাহ পাক যদি আমাকে না দিত, তাহলে সে মশার কামড় খাইয়া ওদিকে থাকতো। কিন্তু যদি আমাকে অনুভূত শক্তি দিচ্ছে বা ঘুমটা আগে ভাঙার যদি প্রিপারেশন থাকতো বা আগে ভাঙতে পারতো, তাহলে আমি ওরা যদি মারতে চেষ্টা করতাম। যদি ওরা যদি কম খাইতো, যখন আমার সাথে সাথেই ঘুম থেকে উঠে যেতাম, কম খাইতো সে ইজিলি উড়ে যাইয়া অন্য জায়গায় সে অবস্থান করতে পারতো, কিন্তু তার চাহিদা বেশি, অনেক যুদ্ধে বিপর্যয়ে সে এই জায়গায় বৈশা রক্ত খাইতেছে, মানে মন মতো খাওয়ার একটা প্রিপারেশন নিছে, খাইতে খাইতে সে হইতেছে ভারসাম্যহীনভাবে আর সে আর আগাইতে পারে না, ভার হয়ে গেছে। আমি সুযোগ পাই, সেটাকে আমি ইন্তেকাল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটার সুযোগ হয়েছে। এটা ফার্স্ট মশার কামড় খাইলাম এমনি হচ্ছে যখন কলেজ লাইফে ছিলাম। এইটা তো ফার্স্ট, এটা আমার 2 বছর দরকার এসএসসি লসই গেছে। সে সময় আম্মুর সাথে থাকতাম, আম্মু মশা এটা নাই ঘুমাইতো না, ঠিক আছে, ওই সময় প্রচুর মশার কামড় খাইছি। চেক ওটার পুনরায় মানে উপস্থাপন না করাটাই ঠিক আছে। সবার আম্মুর জন্য মন খুলে মাস্ট দোয়া করবেন। অনেক সময় তার সাথে বাজে ব্যবহারও করা হয়েছে এই জীবন পর্যন্ত অনেকবারই, অনেক ক্ষেত্রে। প্রায় স্কুল লাইফে অতটা না হইলেও কলেজ লাইফে আইসা অনেকটা বাজে ব্যবহার, আমার নিজেকে অনেকটা মানে হচ্ছে লুজার মনে হয় এর কারণে। কলেজ লাইফ অনেক চাহিদা ছিল, অনেক ঝামেলা ছিল। স্কুল লাইফ অতটা আমি গ্যাঞ্জাম করার সুযোগ অনেকটা না হওয়ার বেশ কিছু কারণ আজ থাকতে পারে বা আছে, যেমন সবাই অ্যাভেলেবেল বাসায় ছিল, মামারা ছিল বা গার্জিয়ান অনেকগুলো জায়গায় মান্যগণ্য মানুষ থাকা সত্ত্বে সম্ভব হয় নাই। কিন্তু কলেজ লাইফে আমি ফ্রি পাইছি, সেজন্য একটু বেশি কষ্ট দেওয়া হয়েছে। আম্মুর জন্য মার দোয়া করবেন মন খুলে। এটাই লসও যে হয়েছে তা না, বা হচ্ছে আমি যে লাভবান হয়েছি তার কাছে সেই সুযোগটা পাইয়া মশার কামড় খাইতে হয়েছে, এগুলো বাস্তব। যাক, এই কথাটা মনে হইলে মশার কামড়ের সেই রেফারেন্স, এটা আর বড় কোনো বিষয় না। এখন কন্টেন্ট বানাইতে বসছি, কন্টেন্ট বানাইবো, সামনে পিসি চলতেছে, কিন্তু পিসির যে মাউসটা, সে মাউসটা হচ্ছে আমি আমার যে ইয়াগুলো আছে, আমি এমন মাইকটা হইতেছে অনেক যত্নে পেঁচাই পোচাই পলিথিন দেওয়া যত্ন করে রাখি, যাতে সহজে ধুলা না পড়ে, নষ্ট হওয়ার যাতে আনুষঙ্গিক যাতে কম থাকে, সেজন্য হইতেছে পেঁচাই পোচাই রাখি। এখন কিন্তু আমার একটা ওয়্যারলেস মাইক আছে, মাইকটা কি আদৌ নষ্ট হয়ে গেছে নাকি ব্যবহার উপযুক্ত করার মতো সুযোগ আছে, সেটা আমি এখনও ট্রাই করি নাই।
যদি সময় সুযোগ হয় তাহলে আমি এসে পরীক্ষা করে দেখবো। ওয়্যারলেস ইউজ করতে পারি, কিন্তু এই চার্জিংয়ের পোর্টটা তো মানে এসে যা চার্জ দেওয়া ওটা, কিন্তু বয়া এমন মাইকটা তো একটা আমার 3.5 ml জ্যাকটা, এটা তো আর কোনো কাজে আমি ইউজ করি না, হেডফোন ব্যবহার করি না, এটা স্বাভাবিক সেইভাবে করলাম। তো ওটা চার্জ দেওয়ার জন্য জায়গায় অনেকের চার্জার অ্যাভেলেবেল আছে, আমি চার্জ দিয়ে দিতে পারি আর এটাতে কন্টিনিউ করতে পারি, কিন্তু এটা এখন রিস্কটা নিতেছি না। সামনে এটা রিস্ক নেওয়া লাগতে পারে, যখন ফোন আমার অন্য করা যেতে পারে, তখন এটা আমি হাতে নিব। যাই হোক, এখন 3টার সময়, রাত 3টার বাজে ওইটা কন্টেন্ট, আসলে এটা কোনো বিশেষত্ব কন্টেন্ট না, ধারাবাহিকভাবে যে ব্লগগুলো বানাই সেই কন্টেন্টগুলো। আর এটা অক্টোবরের মাত্র 8 দিন সময় আছে, কালকে আমার এটা শেষ হয়ে যাবে, মানে কালকে, আজকে সারাদিনে, কালকে বলতে কালকে যেহেতু কালকে আসবো, আমি সকালবেলা ফুরাইতে থাকবো, আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় ফুরানো শুরু করে দিব, ফুরাইতে কালকে নির্দিষ্ট টাইমে শেষ হয়ে যাবে, দুপুরের দিকে, মানে ওই যাওয়ার আগ দিয়ে কথা বলতে যাবো এবং একটা ফিল নিতে পারি। কিন্তু ওই মাত্র 3-4 জিবি ফুরানোর জন্য মোবাইলটা পকেটে নিয়ে আর রিস্ক নিতে চাইতেছি না, মাঝখান দিয়ে কোনো একটা দুর্ঘটনা না ঘটে। সকালে খাওয়ার জন্য 10 টাকার বিস্কুট, আর এভাবে আমার দিন যাইতেছে। আমারই খাবার দাবার মানে চিপ করা কষ্টকর হয়ে যেতেছে। আম্মু কয়েকদিন আইসা রান্না করে দিয়ে গেছে, সেগুলো খাইয়া কিছুটা এনার্জি পাইয়া কাজ অ্যাভেলেবেল করতে পারছে আলহামদুলিল্লাহ। অনেক দিন কষ্ট করে যাইতে হয়েছে, কষ্টের মধ্যে দিন কাটানো লাগছে। যাই হোক, আমার সেই কষ্টগুলো আল্লাহ পাক যাতে বিপর্যস্ততায় না ফেলে সে আশা ব্যক্ত করতেছি। যে জায়গায় খাবার খাই সে জায়গায় খাবার অনেক লিমিটেশন করে মা পায়া দেয়, বেশি দিতে চায় না। 2 বেলার একটা টার্গেট নিতেছি, রিস্ক নিয়ে নিব, যে কোনো একটা যে কোনো সময় মন মানসিকতা চেঞ্জ হইলে। আম্মু এদিকে হইতেছে ব্যাঘাত ঘটাইতে পারে, এর লেগে আর রিস্ক দিতেছি না। আমার সর্বোচ্চ এই প্ল্যাটফর্মে আগেও 3 মাস চাকরি করছে, এবার সর্বোচ্চ 2 মাস হইল, এবং ফুললি টাইম গ্যাপ কম হয়েছে। এখন এটা কয়দিন আমি কন্টিনিউ করতে পারবো তখন আমি নিশ্চিত হইতে পারতেছি না, দেখা যাক। আমি চেষ্টা করব লং লাস্টিং না, মানে পরীক্ষার সময় কিছুটা আমি অফ দিতে পারি। পরীক্ষার সময় টানা সারাদিন, যেদিন পরীক্ষা দেবো সেদিন আমি তো সকাল যেমন 7টা বাজে পরীক্ষা, আসতে 2-3টা বাজবো, ঠিক আছে। দিক দিয়ে কাজকর্ম সব ফিল আপ করে আমার আস্তে 2টা বাজবো মনে করলাম। তো এই জায়গায় তো আমার হইতেছে ঘুমের সময় পাবোই, হইতেছে কাজে হইতেছে 6টা বাজে, এটা কষ্টকর হইব না। যেমন কন্টেন্ট ক্রিয়েশনের তো মনোনিবেশ নাই বা করলাম, তা সব কাজ চালায় রেখা, মানে একটা কাজ আমি হাতে নিতেছি, আমি হলে কন্টেন্ট ক্রিয়েশনটা করতেছি, কারণ টানা 2টা অনলাইনেও অ্যাভেলেবেল একটু কম আছে। এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি শেষ হলে পর আমি অনলাইনের কিছু যেগুলো আবার নতুনভাবে আমাকে হাতে আসবো সেগুলো হইতেছে আমি ফিল আপ করবো এক এক করে। এটাই এখন পরীক্ষার সময়, নাহলে এটা বাদ দিলাম, অন্যটা হাত দিব এরকমভাবে। যদি আমার 2টা ফোন এভাবে থাকতো, মনে করলাম এটা যখন আমি কন্টেন্ট বানাইতেছি সেই হিসাবে এটা এক্সপোর্ট দিতে আমার প্রচুর টাইম লেগে যাবে, মাত্র একটা 30 মিনিট 45 মিনিট পর্যন্ত এটা এক্সপোর্ট হওয়ার জন্য সে তার ক্যাপাসিটি অনুযায়ী আস্তে এক্সপোর্ট হইতে থাকবো। এটা কিন্তু অনেক সময় আপনাদের কাছে, আমার কাছে বিশেষ করে আমার কাছে অনেক সময়, যেহেতু অনেক সময়, সেই হিসাবে কিন্তু আমি আরেকটা ফোন থাকলে সেই ফোন দিয়ে এতক্ষণ আরেকটা কন্টেন্ট, বা একটা না হলো 2টা, না হলো 3টা, কমসে কম 4টা কাছাকাছি কন্টেন্ট বানিয়ে ফেলতে পারতাম। সেটাও যদি 4টা না হলেও 3টা তো ইজিলি বানানো যাইতই। মানে এই জায়গাতে আমি একটু দুর্বলতায় আছে, সামনে ইনশাল্লাহ আগ্রহ আছে, যে কোনো সময় একটা সংগ্রহ করে নিয়ে নিতে পারি, দেখা যাক। সেটা কোনো এক মাধ্যমে সেটা আমি সংগ্রহ করে নিব আশা করি। এখন আমি ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য কয়েকদিন ধরে বারে ঘোরাফেরা চলতেছে, আমি চেষ্টাও করতেছি, কিন্তু রেসপন্স পাইতেছি না, যে সময় যাই সময় ম্যানেজাররা পাই না। আর আজকে সেই জন্য দেরি করে রওনা হয়, আর আমার বাসায় পানি থাকে না সবসময়, পানি একটু দেরি করে আসে। আমি চেষ্টা করলাম, কয়েকদিন ধরে গোসল হচ্ছে না, সেজন্য আজকে চেষ্টা করে গোসলটা একদম পারফেক্ট ক্লিয়ার করে তারপরে হাবের উদ্দেশ্যে রওনা হই। অনেক কিছু মনে প্রাণে আছে, এগুলো যাতে স্বপ্ন না থাকে, বাস্তব রূপ না এসে ব্যক্ত করতেছে। আর আমাদের এই সাইডে যেই শুটিং ম্যানগুলো ছিল, তারা হইতেছে কিছুটা অন্য সাইডে কিছু পাবলিক নিয়ে যাওয়া হয়েছে, আবার নতুন তো সে জায়গায় কিছু পাবলিক এদিকে
শিফটিং করে দেওয়া হয়েছে। এটা করার মেন উদ্দেশ্য হচ্ছে সবাই যাতে মোটামুটি ধারণা রাখে, কারণ আমাদের বিশাল একটা চাপ আসতেছে সামনে। যে রমজান মাসে এই চাপটা আমাদের সবাইকেই এই সবারই একটা চাপ থাকবো, সেজন্য আগেভাগেই সবাইকে ট্রেনিং দেওয়ার মতো একটা প্রিপারেশন কর্তৃপক্ষ নিচ্ছে। এ কারণে এক একজনকে এক জায়গায় দিয়ে সেই জায়গায় মানানসই করে নেওয়ার সুযোগ হচ্ছে। এটাই আসলে এটা ভালো একটা উদ্যোগ নিচ্ছে কোম্পানি। কাপড় চোপড় ধোয়া বলতে আমার কাপড় চোপড় আছে, আমি অ্যাভেলেবল সারাক্ষণ থাকি না, শুধু গোসল করি, নিজের যেই জামাগুলো সেগুলাই এই ক্লিন করে আবার পরে থাকি। এছাড়া বাড়তি যে কাপড়গুলো আছে যখন অ্যাভেলেবেল হইব তখন সেগুলা ইউজ করা শুরু করে দিতে পারি। আর বেশিক্ষণ হবে না, দেখতে দেখতে সময় এই জায়গায় বসলে কি ঘুম আসে না। যেমন যখন কাজ শুরু করছে তখন প্রচুর একটা ঘুম আসছিল, এখন আর সেই ঘুম একটু আগে হালকা একটা ঘুম আসলো, মশার কামড়ের কারণে ঘুম ভাঙছে। এবার হচ্ছে মশা এটা কোনো জীবাণু ছড়াই গেছে নাকি তা আমি শিওর না। যদি কোনো ধরনের বিপদ আপদ না আসে, ডেঙ্গু যে একটা বিপর্যয়, এটা আসলে আমার এক সময় আসছিল, এটা নিয়ে প্রচুর আমার টেনশন ছিল। অনেক রোগাক্রান্ত শরীর লাগে, অনেক খারাপ লাগে শরীর, বাঁচারও আশঙ্কা থাকে না, অনেক খারাপ লাগে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওই ধরনের অসুবিধা থেকে আমাকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আনছে। লেগা সবাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছে আল্লাহর স্মরণে। আসলে আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। আর এটা দ্বিতীয়বারের মতো আমি আশা করি যাতে না হয় সে আশা ব্যক্ত করতেছি। সেটা সেফলি চলাফেরাও চালাই যেতেছি। আসলে বিপদ আপদ খাওয়া দাওয়া অতটা ডেডিকেশনের সাথে না করতে পারলেও আমি অন্যদিকে কিছুটা নিজেকে স্যাক্রিফাইস করার জন্য চেষ্টায় আছি। যদি লাইটটা চালানো থাকতো তাহলে মশা মনে হয় এটা যেটা সে করলো সেটা কিন্তু করার সৌভাগ্য সে পাইতো না। তার অপলে ছিল, তার কিসমতে ছিল, সে অ্যাচিভ করতে পারছে। সকালে আমি 7টা বাজে হচ্ছে এদিক থেকে রওনা হই, কারণ হচ্ছে তখন প্রায় 2টার মতো গাড়ি আসে মাল এই জায়গায় শিফটিং করে, মানে এই প্ল্যাটফর্মে এই জায়গায় তাদের অন্য হাব থেকে পার্সেল আসে। তারাও অন্য জায়গায় কিন্তু ব্যবসায়ীরা আছে, সেদিক থেকে কাস্টমারের দিকে কিছু কাস্টমার এই কাস্টমারদের কাছে অর্ডার করছে। চারিদিক দিয়ে এখন পুরা আমেজ চলতেছে। যেহেতু অর্ডার করছে তাদের কাছে ওই হাব থেকে ক্যান্সেল হয়ে এদিকে আসছে। কয়েকদিনের মতো এদিকে একটা চক্র কাজ করে। তারপর আবার কয়েক ঘন্টা পর আবার 8টা 9টা 10টার দিকে আবার একটা গাড়ি আসে, এরকমভাবে কয়েক ধাপের জায়গায় মাল আসে। এবং সেই হিসাবে রাইডারদেরকেও প্রস্তুত করে রাখা হয়েছে। আর সামনে এটার প্রচুর চাপ বাড়বো, সেই চাপ যাতে এই হাব যাতে কভার দিতে পারে সেই জন্য সবাইকে মোটি পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য চেষ্টা চালায় যাওয়া হচ্ছে। এসির মধ্যে বা ফ্যানের নিচে কন্টেন্ট বানালে মোবাইলের অতটা চাপ পড়ে না, বা হইতেছে মোবাইলের অতটা মানে আছে না, মোবাইল হিট হয়ে যাওয়া বা মোবাইলের ক্যাপাসিটি কমে যায়, ও ধরনের কোনো ধরনের সমস্যা হয় না। যদি আমি সেইভাবে গরমের মধ্যে, যেমন বাসায় তো ইজিলি ফ্যান ছাড়তে চাই না, কারণ হচ্ছে বাসায় কারেন্টের একটা আনলিমিটেড না থাকা, যেমন কার্ড সিস্টেম, আমি সেই ঝামেলা নিতে চাই না। বা হচ্ছে নিচে যে টাকা ভরা, সেই 20 ডিজিটের সেই পিন যে অক্ষর মেসেজের মাধ্যমে আসবো সেটা টাইপ করা, এটা ঝামেলা। বাড়িওয়ালার কাছ থেকে চাবে না সেই মিটারের অ্যাক্সেস নেওয়া, আম্মুর থেকে বিল কালেক্ট করে এগুলো পরিশোধ, আমার মনে হয় সেজন্য ওই জায়গায় ফ্যান না ছাড়ে কন্টেন্ট বানাইছে এত দিন। কিন্তু আগে আমার ছোটো ছোটো কিছু ফ্যান অ্যাভেলেবেল ছিল, সে জায়গায় দিয়ে আমার একটা ফোন দিয়ে কিন্তু অনেক কন্টেন্ট বানাইছে, এগুলো তো আপাতত আসতেছে। এই জায়গায় ওই সময় স্মৃতি ওই ব্লগগুলোতে আসলে ক্লিয়ার করা হয়েছে। যখন এক্সপোর্ট দিতাম প্রচুর হিট জেনারেট হয় এইসব মোবাইলগুলোতে, তখন সেই মোবাইলগুলো আস্তে আস্তে ফ্যান দিয়ে কিছুটা মানে হচ্ছে ঠান্ডা করা হইতো। আর একটা ব্যাপার হচ্ছে ওই সময় আমি ইচ্ছা করলে অনেক কন্টেন্ট বানাতে পারতাম না, মোবাইলের ক্যাপাসিটি বা মোবাইলের অ্যাক্সেসিবিলিটি অনেক কম ছিল, লিমিটেশন ছিল। কিন্তু অনেক কিছু ভালো অনেক কন্টেন্ট হাতে ছিল, কিন্তু ওই যে মোবাইলের সুবিধার কারণে অ্যাভেলেবেল করতে পারিনি। এখনও যে অ্যাভেলেবেল আছে তা না, একটা ফোনের প্রতি প্রচুর জুলুম হয়ে যেতেছে। আরও ফোন অ্যাক্সেসেবল করে নিলে এটা চাপ কিছুটা কমে আসতে পারে। আগ্রহ আছে, ইচ্ছা আছে, যে কোনো সময় সংগ্রহে নিয়ে আসতে পারি। এটাই এখন সেরকম, এটা চাপ কমাই দিব।
ওটার মধ্যে প্রচুর চাপ পড়তো, দিনে সর্বোচ্চ 2টা 3টা বানাতে পারতাম, হাতে প্রচুর টাইম থাকতো, কিন্তু এটা সমস্যা হয়নি। কিন্তু কিছু কিছু ফুটেজ, এই যেমন এটা 3টা ফুটেজে আমি 10টা কন্টেন্ট বানাইলাম, তাও আবার হচ্ছে 1 ঘন্টার 2টা কন্টেন্ট, 50 মিনিটে 2টা কন্টেন্ট, 40 মিনিটে 2টা কন্টেন্ট, প্রায় 10টা কন্টেন্ট, মানে আনলিমিটেড টাইম লিমিটস। কিন্তু আগে কিন্তু আমার কাছে এরকম বড় বড় কন্টেন্ট বানানোর অনেকটা ক্যাপাসিটি আমার ফোনে ছিল না, ইচ্ছা করলেও বানাতে পারতাম না। কিন্তু কন্টেন্টগুলো কিন্তু সে সময় গ্রহণযোগ্যতা পাইতো যদি ওই ধরনের চিন্তা করে বানাইতাম। যাই কোনো কারণে সেটা সৌভাগ্য হয় না। কিন্তু কন্টেন্টগুলো আমার এখনও মিস্টেক করে কন্টেন্টগুলো সেই চাপটা কমিয়ে এখন বড় কন্টেন্ট বানাইতেছি, যাতে ওইটার একটা মানে নিজেকে সান্ত্বনা দিতে পারি, সেই জন্য লং ফরম্যাট কন্টেন্ট। এই কন্টেন্ট যখন আমার হাত থেকে ছুটে যাইব, তখন শুটিংয়ে কিছুটা আমি হচ্ছে কম টাইমের কন্টেন্ট আশা করি আমার কাছ থেকে, সেই তাড়াহুড়ার কন্টেন্টগুলো আশা করি আপনারা পাবেন। এবং হচ্ছে মানে ডিটেলস, সেই কন্টেন্টগুলোতে ডিটেলস বেশি থাকবে, মানে ডিটেলস যে বিষয়গুলো ডিটেলস করে আলোচনা হইব। যাই হোক, লাইট জ্বালাতে দিতে চায় না দারোয়ান বা পিয়ন, যেটাই আপনি মনে করেন, বা হচ্ছে এই জায়গার কেয়ারটেকার না, আসলে দেখাশোনা দায়িত্ব আছে, সে লাইট জ্বালাই দিতে চায় না। কিন্তু লাইট জ্বালাইলে হচ্ছে মশা একটু আতঙ্কে থাকে, বা ওইরকমভাবে আতঙ্ক আপনার সরাইতে পারে না, বা আক্রমণ অতটা বেগবান করার সুযোগ থাকে না। লাইট বন্ধ থাকলে যে সুযোগ পায় এবং হচ্ছে আক্রমণ করে থাকে, যেটাই আগের বার হয়েছে। এবার সেজন্য লাইট চালায়, এটা আমার কন্টেন্টে ভালো লাগতেছে। এবং হচ্ছে মশার কামড়েও যেই চিন্তা, সেটা মাথায় না থাকে, ভালো কন্টেন্ট আমার মুখস্থিতি আসতেছে। কিছুক্ষণের মধ্যে 2টা অফ করে আমরা জায়গা থেকে প্যাক করে শোয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এটা এক্সপোর্ট হতে যেতে প্রচুর টাইম লাগবে আমার, গোসল করে সেই টাইমটা খাবার দেওয়া, এটার জন্য প্যাক করে আলহামদুলিল্লাহ ভালো একটা সময় আপনাদের সামনে ব্যয় করলাম। আর আমি মনেও করি নাই সেই বাইকটাকে ঠেলে জায়গায় নিয়ে আসতে পারবো। মনে করেন যে অনেকে কী করে, যেমন ডেলিভারি কইরা অনেক ক্লান্ত হয়ে আসা লাগে, আমিও যে ক্লান্ত হয়ে আসছি তার এটা অনেকবার এটার প্রমাণ পাওয়া গেছে। যেমন অনেক দূরে দূরে আমি ডেলিভারি করে আসছি। যদি আমার ডেলিভারি লিস্টটা আপনাদের কাছে এ পর্যন্ত যত 28টা 30টার মতো ডেলিভারি করছে, এটা যদি আপনাকে ইয়াটা দেখায়, ম্যাপটা বা কোন কোন জায়গায় দেখানো হয়েছে, আপনার আশ্চর্য হয়ে যাবেন। তখন ফিরে এসে ওই সাইকেল রাইখে অন্য অন্য কাজে মনোনিবেশ করা আসলে একটু প্যারাদায়ক হইতো। তারপর আমি ফাইনালি সেগুলো করতাম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, প্যারাহীনভাবে। সেগুলো অনেক কষ্ট করে করতাম, খারাপ লাগতো। একবেলা খায় সেই রাইডিং চালাই গেছি, এখন সেটা আপাতত হাতছাড়া হয়ে শুটিং ম্যানে সে আগের ভাইবে এসে পড়ছি। মানে যাই কিছুটা সহজ মনে হলে আসলে সহজ না, পার্সেল বাড়তি, এর কারণে অন্য ধরনের একটা চাপ থাকে। এটাই আমাদের উপস্থিত অবস্থা। সব মিললে একটা ভালো সময় যাইব সামনে ইনশাল্লাহ, সে আশা ব্যক্ত করতেছি। আর আপাতত আমার মনে হয় বাসায় আমার যতটুকু নিজের মন বলতেছে রান্না হচ্ছে মনে হয়, আমি সকালবেলা যে খাবার অ্যাচিভ করার সৌভাগ্য রাখতে পারি। দারোয়ানও যদি কোনো কারণে ওয়াশরুমের দিকে আসে বা এদিকে যদি আসে, লাইট দেখলে এসে চিলাচিলি করে লাইটটা বন্ধ করে আসে, ঝামেলা তৈরি করে দিতে পারে, চিলাচিলি করতে পারে। যেমন আগের কিছু কন্টেন্টে কিছু কথা আপনার পাবলিকলি শুনতে পারছেন। আমি হচ্ছে কোনো কিছু এডিট যখন করি, মানে এই কন্টেন্টটা যদি এডিট করার জন্য বসি বা এডিট করার চেষ্টা করি, বা এডিটের একটা চিন্তাধারা রাখি, ধরনের কাটসাট করা লাগে, অনেক মিমস অ্যাড করা লাগে, এগুলো একটু আমার মন চায় না, বা এগুলো এরকম মন মানসিকতাভাবে হয়ে ওঠে না। করলে তো করাই যায় ভালো এডিট, যে বিষয়ে এগুলো কাজ করে, তো করি না। আগে করছিলাম একটা সময় পর্যন্ত, ভালো লাগে না। এখন যা বলি, যেমন কিছু কন্টেন্ট নিয়ে আসছি, যা বলবো পুরো লাইভের মতো। কিন্তু আমি এই যে ধাপটা, এটা আমার আসার সামনে পরিবর্তন করব, এবং হচ্ছে বেটারভাবে আপনাদের জন্য সেটা ডিজার্ভ যাতে করেন, সে ধরনের পরিবর্তন নিয়ে এসে ভালো একটা উপস্থাপন মানে চেষ্টা চালাইয়া আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির কন্টেন্ট সামনে, এডিটিংই কিন্তু সব একটা ভিডিওকে আকর্ষণীয় করার ক্ষেত্রে এডিটিংটা অনেক গুরুত্বপূর্ণ। একটা ভিডিও মানুষের গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য এডিটিংটাই সবচেয়ে এফোর্টেবল। আর আমার এই যে গিরা আছে না, যেটা আপনি রুকুতে যাওয়ার সময় যেটা ধরে রুকু দিয়ে থাকেন, সেই 2টা গিরা সাইকেল চালায়া
যেই পরিমাণ বার্ন করা হয়েছে, মানে ব্যথা হয়েছে, সেই শুটিং ম্যানে সারাক্ষণ বস্তা ধরে দাঁড়ায় থেকে অনেক পেন করে। এটা কি সাইকেল চালায়া কি এটা একটা পেন ফুল বানায় ফেলছে সে, আমি এখনও ডাক্তার না হওয়ার কারণে এগুলো আমি আইডেন্টিফাই করতে পারতেছি না। এটা প্রচুর পেন করে, মাঝে মধ্যে উঠতে বসতে অনেকটা কষ্ট হয়ে যায়। আর হচ্ছে বিষয়টা হইতেছে অনেক মুরব্বী বা হচ্ছে আমাদের বয়স্ক যারা আছে তাদেরকে দেখে মনে হয় আমি কি সেরকম সুখে আমার ওরকম শরীর কি সেই ধরনের একটা অবস্থায় চলে আসলো নাকি, এটা নিয়ে আমার অনেক দুশ্চিন্তা হয়। আল্লাহ পাক যাতে শরীর স্বাস্থ্য ঠিক রাখে আশা ব্যক্ত করতেছি। আর এখন কোনো টপিক ছাড়া কন্টেন্ট হয়ে যাচ্ছে, কোনো কিছু আমার স্কিপেবল না, কোন সময় কোনটার পর কোন কথা বলবো যা মনে আসতেছে তাই বললাম। সকালে আমি যখন 2টা কন্টেন্ট বানাই আসছি, এই জায়গায় অনেক কিছু আমার ঘুমিয়ে ঘরে আমি কথাবার্তা বলছি। এখানে তো আমি ঘুমাইতেছি না, মনে করেন 5টা পর্যন্ত আমার এই জায়গায় বসেই থাকতে হবে। 5টা 6 7 মাত্র 2 ঘন্টা আরও কম, 1 ঘন্টা ঘুমাই আমার সকালবেলা হচ্ছে রওনা হইতে হবে 7টা বাজে। আমি এই জায়গা থেকে বের হয়ে যাই, তখন গেট খুলে আরও দেরি করা যায়। তো বাসায় যায় যাতে ঘুমাইতে পারি সেজন্য তাড়াতাড়ি বাইর হই। বাসায় যে আবার এই কাজে একটা প্যারা থাকে, ফ্রেশ হওয়ার একটা প্যারা, সব প্যারা নিয়ে বাসায় যাই। পরে হচ্ছে ঘুমার হয়ে না, কন্টেন্টের আর একটা প্যারা, ঘুম কষ্ট হয়ে দাঁড়ায়, আর ঘুম তো হয়ই না। তারপর আর কি বলবো, পরে কন্টেন্ট বানাতে যাই 1 ঘন্টা বা 50 মিনিট, 40 মিনিট বা 30 মিনিট যে কন্টেন্টটাই বানাইতে যাই ঘুম চলে আসে। পরে বিছনায় যে মাথা হেলান দিই এবং মুখ খোলা রাখি, বকবক করতে মাঝে মধ্যে দিকে আমি হইতেছে ডেডলেস, মানে মৃত বা হচ্ছে একদম হাতে পায়ে চলতেছে না। হঠাৎ করে আবার আল্লাহ পাক শক্তি দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের লীলা খেলা, মানে আবার শরীরে জীবন ফিরা পায়, জান ফিরা পায়। তখন বুঝি তো কয় মিনিট হইলো, পরে দেখি এতক্ষণ উদয় আমি মুখ নড়াইছি নাকি চুপ ছিলাম, খালি নিঃশ্বাসের শব্দগুলো রেকর্ড হয়। আর অন্য যখন নয়েজ আসে সেগুলো রেকর্ড হয়ে গেছে। কিন্তু প্রথমে 10 মিনিট অথবা 5 মিনিটের মতো ভালো কিছু ইফেক্টিভ আলোচনা থাকে, লাস্ট এন্ডিংয়ে কিছু কথা আমি বলি, মাঝখানেও তো কিছু ভালো কথা থাকেই। সব মিলে গ্রহণেবল কন্টেন্ট হয়ে যায় আশা করি। আমার মনে হয় না। আপনাদের ব্যক্তিগত মত আপনারা কমেন্ট করতে ইজিলি জানাতে পারেন। এক জায়গায় যে ধরনের ঘটনা শুই না, খবর দেখা মনকে আসলে কোনো লাইনে নিয়ে আসতে পারা কষ্টকর। জায়গায় বাজে ঘটনা, খারাপ ঘটনা, মৃত্যু, আত্মহত্যা, এই ধরনের যে আলোচনা, খবর, নিউজ দেখে আসলে হচ্ছে খারাপ লাগে। এগুলো থেকে যেন আল্লাহ পাক আমাদের রেহাই করে এবং আমাদের যাতে ভালো মৃত্যু আশা করি, যাতে ভালো মৃত্যু, জিহাদি মৃত্যু আল্লাহ পাক দান করে আশা দোয়া করি। সবাই সবার জন্য দোয়া করবেন। আর এটাই বলবো। আর এই ঘোরাঘুরি আমাদের আজকের না, এই ঘোরাঘুরি হচ্ছে সেই পরীক্ষার সময় ফার্স্ট সেমিস্টার। ও হচ্ছে কয়েকদিন আগেই হচ্ছে আবার চাকরিতে জয়েন করছে বা হইতেছে ট্রেনিং সেন্টারে আবার আসছে, মানে হচ্ছে কম্পিউটার সায়েন্স, মানে এই আমাদের সেই ভার্সিটি বা কলেজ যেটাই মনে থাকেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। সে 6 তারিখে আসছে, এতদিন হচ্ছে ছুটিতে ছিল বা বাড়ির কাজে হেল্প করে সেও এই জায়গায় সে লাভবান হচ্ছে এবং হচ্ছে বাড়িতেও সে অ্যাভেলেবিলিটি দেখাতে পারছে। এই জায়গায় সেই কাজ করে ঘুমানোর অনেকটা টাইম থাকে, 2-3 ঘন্টা কাজ থাকে। তখন টিচার থাকে, টিচার এই জায়গায় স্টে করে না, ও একাই স্টে করে এবং সে সুযোগ পায় এই জায়গায় কম পিসি চালায় বা ঘুমায়। আমারও তো অ্যাভেলেবিলিটি আছে পিসি চালানো, কিন্তু ভাল লাগে না বা কতক্ষণই পিসির দিকে তাকায় থাকা যায়, পিসি চালানো যাই বা কতক্ষণ। সব কিছুটা লিমিটেশন আছে, সব কিছু মাইনেই আমাদের হচ্ছে আগায় যাওয়ার লেগে ও ঘুমাইতে পারে, রাতে পিসি চালায়, সুযোগ আছে। ওই জায়গায় ভারী কোনো কাজ নাই, বসানারি নেই, শুধু খালি যা বলে সেটা খালি সংগ্রহ করে নিয়ে আসা, এতটুকু একটা কাজ। এরা কষ্টের মনে হইলো আসলে এরকম না, সমাজে পাওয়া যায় না। গার্জিয়ান সুযোগ করে দিছে ওকে, মানে গুছাইয়ে দিতে পারছে, আর আমরা সেটা নিয়ে আমরা শুধু আলোচনা এবং তর্ক পর্যন্ত করে আসি, কিন্তু সে বাস্তবে সেই আলোচনা বা তর্কের সেই বাস্তবে রূপ নেয় না, এই হচ্ছে বিষয়। আল্লাহ পাক যদি সব সময় কি আমার জন্য ভালো সময় নেয় আশা ব্যক্ত করতেছি। আর ও হচ্ছে কিছুটা নিজেকে অনেক কেয়ারলেস রাখার চেষ্টা করে, ছাতা নিয়ে গেছে, অন্য কেউ কি এটা নেয় নেই, আর চশমা পড়ছে। আসলে রোদ থেকে বাঁচার জন্য এটা দরকার। আসলে সবাই পানিতে নামছো, নিজেকে অনেক সেভ করছে পানিতে। আর তার মনে হয় মিস্টেক জানা না মনে হয়, কারণ আরও নামে নেই। শার্টফুট খুলে রোদের কারণে বাতাসের একটা ফিল দিচ্ছে।
তার একটা নতুন একটা ক্যারেক্টার সেই জায়গায় প্লে করছে। সবাই সবার মতামত নিয়েছে, তারা ব্লগিংয়ে ফার্স্ট টাইম ব্লগ করার চেষ্টা করতেছে, সেজন্য প্রথমে কিছুটা ভুল হয়, এটাই বাস্তব প্রমাণ। সবাই হচ্ছে প্রথমে নিজের শরীরের মতন ছোটো ছোটো অংশ আস্তে আস্তে পানিতে ভিজানো হচ্ছে, পরে পুরো শরীরের জন্য প্রস্তুতি নিয়ে ঝাঁপ দিবে। টাকার সঞ্চয়ের কারণে জায়গায় ওই ট্যুরটা মিস্টেক হয়ে যায়, কারণ তখন বাসায় ওইদিকে যাই আমি হচ্ছে একটা উপরে রান্না করে সেই রান্নার বাটি জায়গায় দিয়ে গেলে খাওয়ার একটা প্রস্তুতি নেওয়া যায়। ওই বাসায় যেয়ে খাইতাম, কারণ সকালে এদিক থেকে না খাই যেতাম, এদিকে খাবার দেওয়ার মতো মামি আমাকে দিত না খাবার, সকালবেলায় বাইর করে দিত এবং রাতের বেলা বাসায় ঢোকার জন্য সে অনিষ্কার করতো, মানে ঢুকতে দিত না। সেজন্য কয়েকটা রাত আমাকে বাইরে থাকতে হয়েছে এবং পরে তার সুযোগই হয় নাই থাকার, পরে সিস্টারের বাড়িতে দেখা হয়। এটাই সময়ের ঘটনা। পরে আমি কয়েকটা ব্লগে ক্লিয়ার করছি, এবং আমি গ্যারেজেও থাকছি, মানে গ্যারেজে দারোয়ানকে পারমিশন নিয়ে তার থাকার ব্যবস্থা ছিল, কিন্তু হচ্ছে পারমিশন সহকারে। আর আমি না পলায় আসে জায়গায় থাইকা বড় ধরনের একটা ষড়যন্ত্রের শিকার হওয়ার সম্ভাবনা ছিল না, আল্লাহ পাক হেফাজত করলে। আর সেটা নিয়ে আর আমাদের চিন্তা করা লাগে নাই, সময়গুলো লাগিয়েছে আলহামদুলিল্লাহ, সেটাই আল্লাহ মাল্য মনে হয়, সেটাই ভেবে আমাকে পার করছে আলহামদুলিল্লাহ। আর ভেবে এই সময়টা যায়, এবং এটা আমাদের পরীক্ষার আগ থেকে অনেক প্ল্যানে ছিল, আমরা এরকম একটা ট্যুর দিব, ভরপুর একটা ট্যুর দিব, কিন্তু এটা আমাদের বাস্তবে রূপ নেয় ওরই আগ্রহতার কারণে। অনেক আগের থেকে প্ল্যান, কিন্তু এক সময় এক একজনের এক এক কাজ পুরো যাওয়ার কারণে অনেকে এই জায়গাটার সুযোগ হয় নাই। গেলে ভালো হতো, ব্লগটা কিছুটা ইন্টারেস্টিং করার সুযোগ থাকতে পারতো, এটাই এখন মিস্টেক হয়েছে। যাই হোক, আর আমরা হচ্ছে আমাদের পরীক্ষার মাঝে 3-4 দিন অফ ছিল, প্র্যাকটিক্যালে যেই পরীক্ষাগুলো হয়ে থাকে, অফ থাকার সেই সুযোগটাই আমরা কাজে লাগে ট্যুর দেওয়ার মাধ্যমে, এবং হইতেছে আমরা ট্যুরটাও ফাইনালি কনফার্ম করি, এবং ট্যুরটাও হইতেছে আমরা দিয়া ফেলাই। এবং আমাদের একটা ট্যুর ওই জায়গায় দেখা যাইতেছে, আমরা হইতেছে এক পরিত্যক্ত বাড়ি বা পুরনো বাড়ি, পুরান স্থাপনা যেটাই বইলা থাকেন আপনারা, সেরকম একটা স্থাপনায় কিছু ফুটেজ বা সিনেমেটিক শট বা ছবি টাইপের কন্টেন্ট দেখছেন। এই জায়গার বিষয়টা হচ্ছে ওইরকম আগে এই যে একটা মাজার আছে লালন, সে জায়গায় কিন্তু অনেকেই যাতায়াত, এই জায়গায় কি মেলা বসে প্রতি বছর, তার মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী, তার এই জীবন পর্যন্ত যে দিনগুলো সে স্মরণীয় করার ক্ষেত্রে অনেক বড় এই জায়গায় একটা হাত ছিল। মনে করেন একটা জন্মদিন বা সে মারা গেছে যে দিনটা, আরও সে বড় বড় কাজ এই দিনগুলোতে করে, সেগুলো স্মরণীয় করার জন্য এরকম মেলা বসায় ওই জায়গার কমিটি, বা তার সে যে ভালো কাজ করছে দেখে পরিচিত পাইছে, ওই সময় যে দায়িত্ব যাদেরকে দেয়া এই তার ফেমাসিটি সে হ্যান্ডেল করছে, তাদের থেকে পরবর্তীতে এই দায়িত্ব ভাগাভাগি করে এখন একটা বড় একটা তার ফ্যামিলি এই দায়িত্বটা এখন নিজের মধ্যে সবাইকে বোঝায় দিছে, এবং সেটা তারা ঠিকমতো হইতেছে, সে এটাকে হ্যান্ডেল করে এবং মেলা প্রতি বছর এরকম উদযাপন করে। আমার মনে হয় আমি যখন ক্লাস 6-এ পড়ি বা এরকম আমাদের কলেজ থেকে না, আমাদের প্রাইমারি একটা হাই স্কুল বলেন প্রাইমারি, আমাদের জায়গায় একটা কোচিংয়ে আমি পড়াশোনার জন্য ভর্তি হই, যেটা আসলেই পুরো বাজে। কারণ হচ্ছে তখন আমাদের ওই সিচুয়েশনটা ছিল, পড়াশোনার এনভায়রনমেন্টটা যে জায়গায় থাইকা পড়াশোনা করছে গ্রামের নানি বাড়িতে থাইকা, সে জায়গায় সবাই অনেক বড় পজিশনে পৌঁছায় গেছে, এই জায়গা থেকে আমি সেই জায়গায় থাইকা আসলে নিচু শ্রেণীতে থাকা অনেকের অকল্পনীয় বিষয় ছিল, কিন্তু আসলে যেটা যারা দেওয়া সম্ভব না, সেটা যত অলৌকিক জিনিসই তাকে নিয়ে হাজির করা হোক, কিন্তু সে অ্যাচিভে পৌঁছানো, লক্ষ্যে পৌঁছানো হয়ে সম্ভব তো হয় না। যখন কোচিংয়ে ভর্তি এবং মাস শেষে ফিক্সড একটা স্যালারি দিতাম কাটসাট কইরা, ঠিক আছে, কমায়া যাই হোক, সেটা নিজের ক্যাশ থেকে দেওয়া লাগতো, বাসা থেকে আইনা দেওয়া লাগতো, এবং আমি প্রতি মাসে নিতাম, না চাইলেও তাদেরকে যেয়ে বেতন বইয়ের হিসেবে দিয়ে আসতাম।
তো বেতন বইয়ে যে মাস লাগতে হয়, মাস টাকাটা আমি ঝামেলা মনে করতাম। এখন কোন মাসে স্যালারি দিতে আছে তাদেরকে, এটা আমি নিজের মনে রাখতে পারতাম না, ধারণা থাকতো না। মাঝে মধ্যে 1 মাসে 2বার বেতন দিতাম, এরমও হইতো। ঠিক আছে, বুঝতে পারতেছেন, আন্দাজ করতে পারতেছেন। এই হলো ওই সময় ঘটনা, 2বার করে দিয়েছিলাম। পরে আমাদের একটা সময় মনে হয় শীতের সিজনে, বা এটা ছিল মানে ভর্তির কিছু আগ দিয়ে, অথবা মানে আমার 6-এর একদম লাস্টের যে বার্ষিক পরীক্ষাগুলো হয়, বা যেগুলো ফার্স্ট সেমিস্টার বলেন, অর্ধবার্ষিক, এই পরীক্ষার কোনো একটা সময়ে আমাদের একটা পিকনিকের আয়োজন করা হয়। ওই প্রতিভা নামটা শেয়ার করে দিই, সেটা নাম এরকম একটা নাম ছিল। সে জায়গা থেকে একটা ট্যুরের প্ল্যান করে এবং আমরা ফাইনালি সেই ট্যুরটাতে অ্যাটেন্ড করি। বাস ভাড়া করা হয় এবং অনেক কিছু আয়োজনও এই জায়গায় ছিল। আয়োজন বলতে লটারি যে স্বাভাবিক পিকনিকগুলোতে যেরকম আয়োজন হয়, ঠিক এটা তার ব্যতিক্রম না। এইভাবেই তারা এটাকে আয়োজন করে এবং আমাদেরকে বাজারের একটা বাস রাখা হয়। বাসের একটা আমাদেরকে লোকেশন দেওয়া হয়, সেই লোকেশনে যা বাসে ওঠা লাগে। ফাইনালি আমরা সেই বাসে উঠি। ওঠার মাধ্যমে আমাদের স্টার্ট হয় যাত্রাপথে। অনেক ধরনের উদযাপন, গান বাজনা, যতটুকু ফান করা লাগে আমরা চেষ্টা করি। এটা লটারির একটা অপশন আসে, লটারিতে কিছু টাকা দিয়ে লটারি টিকিট সংগ্রহ করা লাগে। এখন আমার কাছে কোনো টাকা নাই, আমি 600 টাকা দিছি, অনেক কষ্টে দিচ্ছি, ফ্যামিলির থেকে অনেক চায়া নিজের এই জমানো টাকা বা নিজের গুচ্ছ থেকে এটা আমাকে পে করা লাগছে। আসলে অনেক ঝামেলা ছিল, কিন্তু দিয়া দিছি, কারণ ফার্স্ট একটা পিকনিক, 6-এ থাকা, সবসময় একটা পড়ার মধ্যে থাকি, চাপের মধ্যে থাকি। ওই জায়গায় যে অনেক শান্তিতে ছিলাম তা না, এক একজন এক এক কথা বললা আমার মন ভাঙার চেষ্টা করতো, বা চাপে ছিলাম। আল্লাহ পাক যেভাবেই নেই সময়গুলো, অন্যদিকে থাকলে হচ্ছে ওরকম না হইতে পারে, খারাপ হয়ে সম্ভাবনা থাকতে পারত। আল্লাহ জিয়ারা রাখছে যেভাবে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। জায়গা থাকলে তোমার মনে হইতেছে বা আপনার মনে হইতেছে কে ওখানে থাকলে আপনি কিছুটা আপনি ভালো থাকতেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে যে জায়গায় রাখছে সেই জায়গায় ভালো আছেন। কোনো জায়গায় এটার ব্যতিক্রম হতে বা খাওয়ার সম্ভাবনা থাকে, এটা আল্লাহ পাকই ভালো জানেন। মনও হতে পারে অনেক কিছু, কিন্তু আসলে মনকে দিয়ে সব কিছু বিচার করা যায় না। আল্লাহ পাক ন্যায় বিচারক, সেই ভালো বুঝেন। আমি সময়গুলো আল্লাহ বেস্ট কাটছে। যাতায়াতের সময় অনেক আমাকে একজনকে ফ্রিতে লটারি দেয়, টিচার পরিচিত, এবং আমার বন্ধু, মানে স্কুল ফ্রেন্ড, আগে পরে ওই ব্যাচেরই, মানে ওই সময় সে যে ক্লাসে ছিল সেই ক্লাসে 2 ক্লাস নিচে কেউ থাকতে পারে, বা তার চেয়ে কিছু সিনিয়র, একই প্রতিষ্ঠানে পরিচিত থাকে, সেই হিসেবে বন্ধু সার্কেল আছে। তারা বন্ধু হিসাবে আমাকে একটা টিকিট তারা ফ্রিতে দেয়। দামি বা কত, পরিশোধ করার সুযোগ হলে ইনশাল্লাহ কোনো এক সময় করে দিতে পারি। সে টিকিটটা দেয়, দিলে আমাকে লটারি ড্র হয় এবং আমরা জায়গায় ফাইনালি যাই। সকালে হালকা পাতলা নাস্তা দেয়, আমার খাওয়ার জন্য কোনো টাকা ছিল না। মনে কোনো মাজার এরকম আবার যত স্মরণীয় আছিল, ওই মাজারটার দিকে মনে আমরা দাবিত হয়ে, সেখানে মনে পড়তেছে না। তারপর আমরা যাই, বাসটা থামে একটা রিসোর্টে, ফ্রেশ ট্রেশ হয়ে কিছু হালকা খাবার দেয়। সকালবেলা যত কলা রুটি যেই নাস্তাগুলো হয়ে থাকে সেগুলো আমাদেরকে মানে সংগ্রহে থাকে, সেগুলো করা হয়। এবং অন্য অন্য খাবারের আয়োজন করা হয়। এবং লাস্টে এসে আমাদের বিরিয়ানির ওই জায়গায় যায় কাঠমাটও কিছু সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়, বা দিক থেকেও জোগাড় করে রান্নার জন্য বাবুর্চিও সঙ্গে থাকে, বা তারাও যারা এটা জ্ঞানটা তারা রাখে, সেই জ্ঞানটার মাধ্যমে তারা এটা বিরিয়ানি রান্না করে। আমরা যতটুকু পাই, আমার একটা ভয় ছিল মানে যাত্রা পথে কোনো ধরনের যদি সমস্যা হয়, ওয়াশরুম জনিত বা একটা দুর্ঘটনা, আসলে এই দুর্ঘটনা যাতে না হয় সেই জন্য একটু কম খাই, বা খাবারটা লিমিটেশন। মজা হয়েছিল কিন্তু খাইতে পারতাম, ওই যেটা ভয় ছিল সেই ভয়কে জয় করতে পারি না, সেই জন্য কম খাই। এবং ঘোরাফেরার জন্য হালকা কিছু অ্যাচিভমেন্ট, মানে গুরুত্বপূর্ণ কিছু টুকটাক খাইতে মন চায় না। তো মেলায় কিন্তু সবই আপনাকে অনেক কিছু আয়োজন করা হয়, খাবার বা জিনিসপত্র, গুরুত্বপূর্ণ, আকর্ষণীয়, পছন্দনীয় খাবার আছে, মানে মানে ঘর সাজানোর অনেক আসবাবপত্র অনেকে কিনা নিয়ে আসছে। আমাকে এবার ওই সময়ের একজন থানার একটা
একটা সময়, মানে 4-5 বছর মানুষ একটা রাজনীতিতে থাকে না, একটা দল, এরকম একটা দলের সময় সে ভালো একটা পজিশনে সে নেতা ছিল, বড় পর্যায়ে একটা নেতা, মানে বলতে পারে থানা পর্যায়ে একজন, ঠিক আছে। সে আপাতত রিটায়ার্ড, বা তার সেই সময়টা ছিল সে অ্যাচিভ করতে পারছে, এখন সে নাই, সে এখন নিতেছে, সে পাওয়ারটা নাই, এরকম একটা সিচুয়েশন। এটা সবার ক্ষেত্রে, যে যত বড় নেতা হয়েছে, যে পজিশনে থাকে বড় অ্যাচিভমেন্টই করছেন, আপনাকে সবাই ডাউনফল আসে, এটা বাস্তবতা, এটা মাইনে নিতে হবে, এটা কোনোভাবে এটাকে অস্বীকার করার সুযোগ নাই। ডাউনফল দেখা যাচ্ছে। সে আমাকে পরিচিত বলছে যে আমাদের এলাকায় থাকে এরকম মানে মামাদের পরিচয় দিয়ে, 20-40 টাকা নেও, তোমার যা প্রয়োজন তুমি জায়গা থেকে খাওয়া দাওয়া করো, যা ঢোকার টিকিটে হচ্ছে ওই ইনক্লুডেড ছিল, মানে আমাদের পিকনিকের সব যে অ্যারেঞ্জমেন্ট করা হয় সেই টাকার ভিতরে। আমি হঠাৎ করে কী করি, যে গেট থেকে বাইর হয়েছে, গেট থেকে যেহেতু বাইর হয়ে গেছি, আবার ঢুকতে তো আবার টিকিট চাইতে পারে, এই জন্য আর একজন আমার পরিচিত ছিল, তুমি বাইরে হয়েছো কেন, সে আমাকে বাহাবা দিয়ে আবার প্রবেশ করায়। ভালো উদ্যোগ ছিল বাইরের থেকে, কিন্তু ভিতরে পরিবেশটাই নিরাপদ বা সুরক্ষায় থাকা যায়, বা ভালো, এর কাছে এটা পছন্দনীয়। তোমার কাছে কিন্তু ভুলে বাইর হয়ে গেলে এখন ঢোকার আগ্রহ দেখাইতে আপনার আবার নতুনভাবে টিকিট ক্রয়ের একটা চিন্তা থাকে, কোনো কারণে যদি সেই সুযোগ মিস করা লাগে, তাহলে আসলে এই ধরনের আকর্ষণ আর পাওয়া সম্ভব হয় না। যাক, পরে আমরা ফাইনালি ওই জায়গায় ঘোরাফেরা করি, আবার ব্যাক করতে করতে অনেক মজাই হয় সময়গুলো আসলে, মানে এই ঘটনা মনে থাকার কারণ কি, এটা মজার সিচুয়েশন, নাচ গান হয়, গান গায় স্যারদের সাথে। আজকে ওই সময়টা অনেকটা আপডেট ছিলাম, মোটামুটি ভালো টাকার অ্যামাউন্ট থাকতো পকেটে, এই কোচিংয়ের টাকা বা প্রতি মাসে 1000 টাকা করে পাওয়া যেত। কোচিংয়ের টাকা দিয়া কিছু টাকা থাকলে সেগুলো খাওয়া দাওয়া, ঘোরাফেরা, শখের জিনিস কিনা, এগুলো মোটামুটি অনেক দিন পর্যন্ত কন্টিনিউয়াসলি করা হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো করছে। 7-এর পর ঢাকায় আসার পর সেই স্বাধীনতা কিছুটা কমে যায়, মনে করছে অ্যাভেলেবেল থাকবো, অনেকে দেখা আরও খারাপ লাগছে, তোমার কাছে টাকা থাকে না এটা কোনো কথা, এরকম দেখে অনেকেই সেই দুর্ভিক্ষের মতো তারাও যাচ্ছে। আমারটা কিছুটা উন্নতি ছিল, সেজন্য বাবা পাইছি বা ভালো লাগছে, সেই যে কাটায় আসতে পারতেছে, অনেক নিজেকে অনেক প্রাউড ফিল মনে হয়েছে। আমার বিকাশ অ্যাকাউন্ট ওই সময় হতেছে, যে কোনো আপনি ইচ্ছা করলেই এখন এটা এনআইডি দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন, সহজ ছিল। বিকাশও মনে হয় এনআইডিও দরকার ছিল না, নাম্বার দিয়ে দিলে বিকাশ খোলা যায়, তো একটা ফর্ম ফিল আপের মাধ্যমে। পরে এটা নিয়ে আসলো একজনে, এরকম একটা সিমে একটা এনআইডি এরকম ইউজ করা যেত। একজনের নামে আমি একটা অ্যাকাউন্টও খুলি, নিজের অ্যাকাউন্ট তো ছিল না, বিকাশ অ্যাকাউন্ট কার নামে খুলবো। এখন যারা আমাদের পরিচিত, তারা কেউ আমাকে বিশ্বাস করতে পারতেছিল না, কেউ আমাকে তার এনআইডি দিয়ে হেল্প করতে চাইতেছিল না। নিজের মামি, আপন মামা, সেও তার এনআইডি দিয়ে রিস্ক নিতে চাইতেছিল না যে তার একটা আমি সিম উঠানোর জন্য তাকে এনআইডিটা দিই। মানে কি বলবো, এটা আসলেই খারাপ, অনেক খারাপ পড়ছে। এটা বর্ণনা দিয়েও তারা শুনলে নিজের কাছে খারাপ লাগবো। সময়গুলো পার হয়েছে, আর সে সময় আর ফিরে পাবো না, ঠিক আছে। কিন্তু শুধু এই কথাগুলো বললে তাদের কাছে নতুনভাবে খারাপ হতে চাই না, এটাই। এখন এই সময়ের কথা চিন্তা করলে আসলে খারাপ লাগে। পরে একজনের দূরে চরে থাকে, সেই জায়গা থেকে এনআইডি নিয়ে আমি একটা সিম তুলি, সিম রেজিস্ট্রেশন করি, এবং সিমের বিকাশ অ্যাকাউন্টটা ওকে অ্যাক্টিভ করি। এখন ওই নাম্বারগুলো মনে রাখা, বিকাশ হালকা পাতলা কিছু টাকা থাকতে পারে, আমার এখনও মনে নাই। সে যদি বাইসে থাকে, তার কাছ থেকে এনআইডি নিয়ে আসে আবার রিনিউ করাটা ঝামেলা। দেখি কোনো সময় যদি সুযোগ হয়, আমি ইনশাল্লাহ এটা রিনিউ করে নিতে পারি। তাকে মাঝে মধ্যেই সঙ্গে পাই, আমি রিনিউ করার চেষ্টা করব। সিম নাম্বার এগুলো আসলে সংগ্রহে নিতে হবে, নিয়ে আমি এগুলো রিনিউ করবো আশা করি একদিন। এই হচ্ছে ওই মাজারগুলোতে অনেক আনন্দ উদযাপন, অনেক নিউজ থেকে অনেক তথ্য কালেক্ট করতেছে। দেখেন কন্টেন্ট বানাতে আমার 4টা বাজিতেছে, ঘুমাবো কতক্ষণ, কয় ঘন্টা এইভাবে ঘুমাতে পারো, এটা এখন আমার সন্দেহে আছে। দেখা যাক, চেষ্টা থাকবো যাতে তাড়াতাড়ি ফ্রেশ করে যাতে ঘুমাইতে পারি, তাড়াহুড়া করতে হবে, কন্টেন্ট যাতে এক্সপোর্ট তাড়াতাড়ি জন্য তাড়াহুড়া চালাই যেতে হবে। রাত 3-4টার দিকে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে, মানে এটা হাইওয়ের মতো ফিল এদিক থেকে পাওয়া যায়।
এই দিক থেকে শব্দ মাঝে মধ্যে অনেক ধরনের আওয়াজ এদিক থেকে আমার কানে আসে, মনে হয় উঠছে নাকি, যেতে যেতে আছে নাকি, দারোয়ান আসতেছে নাকি, নাকি পিয়ন, বা আপনারা মনে করতে পারেন যে কেয়ারটেকারের আওয়াজ শোনা যেতে পারে। এটাই এখন ওটা শব্দ থেকে আমার অনেকটা নিজের ভিতরে কাজ করে, ভয় আসার সম্ভাবনা থাকে। এটাই এখন অনেকে সিনেমেটিক শট বলতে হইতেছে শটগুলো কালেক্ট করে, যেমন অনেকে গেম বল বা হইতেছে ট্রাইপড, অনেকে হইতেছে সেলফি স্টিক, এই জিনিসগুলো হইতেছে দিয়ে শ্যুট নিলে কি এই আঙ্গুলের যে প্রবলেম সেটা আর হয় না, কারণ হচ্ছে একটা আঙ্গুল দিয়ে যে শ্যুটটা নেবেন আপনার ওই আইসা পড়তে পারে, মানে আঙ্গুলে মানে লেন্সের মানে লেন্সে আঙ্গুলায় পড়তে পারে, এর লেগে মানে ফুটেজটা খারাপ হয়। এটার কারণে কিন্তু দেখতেও অনেকটা আনইজি লাগে বা দেখতে খারাপ লাগে। এর লেগে আপনি চেষ্টা করবেন ওগুলো দিয়ে ইউজ করা, যেমন গেম বল, ট্রাইপড বা হইতেছে সেলফি স্টিক, ওটি দেওয়া হচ্ছে জিনিসটা সহজ হয়। মানে সহজ বলতে বলে কি লেন্সে হাত পড়ে না, না পড়লে এটা সহজে একটা সিনেমেটিক শট আসলে গ্রহণযোগ্যতা পায়। রাস্তায় ওঠার কারণ হচ্ছে ওটাকে জেব্রা ক্রসিং বলে, আমি প্রথমে জানতাম না, পরে হয়েছে আমি একটা বারডেম হসপিটাল, আপনারা চিনেন বঙ্গবন্ধু হসপিটাল যেটা সরকারি হসপিটাল, সেই হসপিটালে যাওয়ার পথে পরে এটার পরিচয় করায় দেয় যে হইতেছে এদের যাতায়াত করে যাতে গাড়ি, এটা বন্ধ করে দিবেন, লাইট বন্ধ করে দিবেন, লাইট জ্বালাইছি কথা কইতেছে লেগে, ঠিক আছে। এটা বারডেমে গেছিলাম, পরে না কথা কই আমি ভিডিও বানাইতেছি, আমার কানে হেডফোন দেখছেন আপনি? না আমি কথা কই না, এটা ভিডিও বানাই এই মাইক্রো দিয়া। কথা কইলে কানে হেডফোন দেখতেন না, এটা দিয়া কথা কইলে এনে রেকর্ড হয়, আমি কথা কইয়া ভিডিও বানাইতেছি, এনে দেন ওই যে উঠতেছে ভয়েস দিলে ভয়েস রেকর্ড হয় ভালো, কতক্ষণ কথা কইলাম। কে রেকর্ড হইতে লাইট বন্ধ করে দিন না, সমস্যা নেই। আর যে আছে কি যে পিলারে স্প্যাম বসায়, স্প্যাম হইতেছে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যে স্প্যাম, আপনার পিলার বসে কিন্তু ওটা করা লাগে, ঢালাই দেয় না, ডাইরেক্ট হইতেছে জাম্প বা হইতেছে স্প্রিং করে, স্প্রিং করলে কি সহজে ভূমিকম্পে সমস্যা হয় না, ভূমিকম্পে ভেঙে যেতে পারে, ওই কারণে ডাইরেক্ট স্প্রিং বসায় দেয়। এভাবে হইতেছে এই স্প্যামগুলো তৈরি করে, যে জায়গায় পিলার বানায় এই জায়গায় বানায় না, কিন্তু অন্য জায়গায় এটা তৈরি করে নিয়ে যাতায়াত ট্রাকে করে নিতে হয়। স্প্যামে দেখতে পাচ্ছেন রড, দেখতে পারতেছেন রড, ওইগুলো ঢালাই করে আরেক জায়গায়, ঠিক আছে, ঢালাই করে ওটা খালি গাড়িতে করে নিয়ে যায়, খালি বহাইলে এটা রাস্তা হয়ে যায়, আর রাস্তা হইলে এই মানে যাতায়াত রাস্তা, ঠিক আছে। স্প্যাম ঠিক আছে, রাস্তা কিন্তু অনেক আগের থেকে পিচ ঢালাই রাস্তাগুলো অনেক উন্নত হয়েছে, আগে তো খারাপ আসছিল। সে মনে করছে আমি কথা কইতেছি, আমি ভিডিও বানাইতেছি বুঝতেছেন, কাই ভিডিও লয় কথা, গার্জেনের লয় কথা দেয়, ভিডিও এরকম আগ্রহ অনেক সময় ছিল। আমি কিছু ব্লগে আপনাকে আইডেন্টিফাই করে দিতে চাইছি, বলছিও, কিন্তু অত ক্লিয়ার করবো না, কারণ সীমিত সময়ের জন্য সে ছিল, সে আর নাই, তার ব্যাপারে আরও আলোচনা না করাটাই বুদ্ধিমানের মতো কাজ, লেখাটা ভুল হয়েছে, ঠিক আছে। আমি রাখতে চাইছিলাম ওদিকে চেয়ারও লিমিটেশন লেগে এনে রেখা দিছে, এমন হয়েছে লাইট নিয়ে ঝামেলা হয়ে বলে তাড়াহুড়া করে রেখা এনে কন্টেন্ট বানাইতে বসে গেছি। আর বেশিক্ষণ বানাবো না, হালকা কিছু সময় বানাইয়া মানে ঘুমাইতে যেতে হইব, কারণ হচ্ছে আবার কালকে আমাকে সকালবেলা উঠে আবার হইতেছে, কালকে বলে কি যে আজকের দিনই কয়েক ঘন্টা পর আবার হইতে সকালবেলা আমাকে বাসায় ফিরে বাসার কাজ করে আবার 6টার দিকে হইতেছে আবার আমাকে আবার হাবে আসতে হবে। এটা বিশাল একটা কর্মযোগ্য, সারাদিনই কাজের উপরে থাকলে টুকটাক কাজ করা লাগে। আমি যে ভিডিও বানানোর কাজ 1 ঘন্টা ধরে হইতেছে, আবার এই জায়গায় হাবের কাজ, চাকরি মতো, জবের মতো সবই মোটামুটি কাজ চালানো লাগে। ওর লগে দেখা করার জন্য হইতেছে ইনভাইট করছে যে আমি আসছি, আমি ও 6 তারিখ আসছে, আজকে প্রায় 22 তারিখ, এই জায়গায় 2 দিন 10 দিন আর 4 দিন 6 10 প্রায় 16 দিনের মতো ওই জায়গায় কলেজে আপাতত স্টে আছে। যে কোনো একটা সময় আমার জায়গায় হইতেছে দেখা করে আইতে হইতে পারে, ঠিক আছে, এটাই। আর এই জায়গা থেকে অসাধারণ একটা
ট্রেনের ভিউ বা হইতেছে সেই ইয়ার ভিউ কি বলে পদ্মা সেতু বা পদ্মার উপরে যে ব্রিজ, পদ্মার ভিউ দেখতে পাইতেছেন। আর এই জায়গায় পারগুলা মজবুত করার জন্য আগে কিন্তু শুধু খালি ব্যবহার করা হতো, বালুই ভর্তি সেই কি বলে বালু বস্তা। এখন হয়তো ঢালাই করে দিয়েছে, মজবুত ঢালাই। আল্লাপাক চাইলে তো সবই তো কিয়ামতের আগে সবই হাওয়া বাসে। তারপরও উন্নতির চরম শিখরে যায় হইতেছে আমাদের এই নিজেদের মানে এত বড় একটা সম্পদ সে রক্ষা করে রাখতে হবে। এটা আঙ্গুল মিডল ফিঙ্গার দেখায়, অনেকে এটা মজা করে মিডল ফিঙ্গার। এটা আসলে সবাই ইউজ করে, মেয়েরা পর্যন্ত এটা কি ইউজ করে থাকে। আসলে এটা বাজে একটা ইঙ্গিত প্রভাব ফেলে, এটা আসলেই ঠিক না, কিন্তু অ্যাভেলেবেল করে ফেলছে। এটা আসলে মজা হিসেবে সবাই এখন নেয়, আর কিছু বলার নাই। মজা হিসেবে নিলে এখন কার কি কিছু করার আছে, সবাই মজার। মশাই কামড় দিলে এর লেগে খারাপ লাগতেছে, মশার আমি হাতের রক্তটা আমি দিচ্ছি প্যান্টের লেগে মুছছি, এর লেগে আরেকটা প্যান্টের দাগ পড়ে গেছে। আমার যদি দেখে তাহলে চিলাচিলি করতে পারে, এটা কি দাগ, আমার অনেক সন্দেহ করে, আগের থেকে করে। যেমন আমি প্রথম যখন ফার্স্ট টাইম এই জায়গায় জবের জন্য আসি, না জানাই করি, আমাকে হচ্ছে একটা ফুচকার দোকানে কাজে দিয়েছিলাম। আমি আগে কিছু ব্লগ আপনাদের ক্লিয়ার করছিলাম। সেখানে কাজটা ছিল শুধু ওই জায়গায় যদি যারা কাস্টমার আসে তারা খাইয়া যাইয়া যে প্লেটটা রেখে যেত, সেই প্লেটটাকে ধোয়া লাগতো, তারপর হচ্ছে টেবিল মোছা লাগতো, এবং সে বাইরে দিত যেই অর্ডারে আসতো, ফুচকা বা চটপটি বা বার্গার যে ধরনের আইটেম ছিল সেই সব যে অর্ডার করতো সেই অর্ডারটা যে তাকে হাতে নাতে পৌঁছায় দিতে হইতো। এভাবে কাজ ছিল না, 1 মাস করি, এবং কাজটা ছিল সকাল দিনে 4টা থেকে রাত 1টা-2টা পর্যন্ত বাঁচতো। 12টার পরে কিন্তু গেটটা লাগাই দেয়। সে এবার আম্মুকে ফোন দিত, আম্মু ফোন দিয়া ছুটিটা অনেকটা আগায় নিয়ে আসতো, প্রায় দেখি গেট লাগাই দিয়েছে। দারুণ এই কয়দিন টাকা যায়, 2-3 দিন ডাকছি, দেখা ফাইনালি তালা খুইলা কয়েকদিন আসছি। এরকম তার নিয়মিত আসা সম্ভব না, এক সময় ডাকাডাকি করে গেট খুলে না। পরে আমার একটা বন্ধু আছে, লাগে কিছু ব্লগে শেয়ার করছি, ওর বাবা হচ্ছে নিম্ন শ্রেণীর কর্মঠ একজন লোক, সে হচ্ছে ঘুমাই যাবে লাইট জ্বালানো। আমি দেখে বুঝছি যে তাকে একটু জ্বালাই, নাহলে আর এই রাতে থাকার আর কোনো ওয়ে নেই, তার বাসায় যেয়ে থাকা হয়। তখন একটা ক্লু পাইছি, ওটা করছিলাম। ওটা করার পর আমি ইয়াতে তারপর একদিন করার পর কোনো জায়গায় ভালো লাগে না, তার লগে বনে না, সে অনেকটা আমাকে বিরক্তি বোধ করে আমার দেখা আসো কেন এরকমভাবে, সে আমাকে বাজেভাবে ইঙ্গিত দেখায়। পরে আমি কি করি, একটা একজনের সাথে করে একটা ডাক্তারের চেম্বারে একটা বসার সুযোগ হয়। সকাল 9টা বাজে যাই, রাত 9টার দিকে ব্যাক করি। বিশাল একটা সময় সে জায়গায়, এটা মানে হচ্ছে কুরবানির সময় স্মৃতিটা আপনাদের মাঝে শেয়ার করা। হাসপাতালটা নতুন বলতে আগেও ছিল, একটা দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে গেছিলো। আবার নতুনভাবে স্টার্ট করার জন্য সবাই জায়গায় শেয়ার নেয়, বড় বড় অ্যামাউন্ট দিয়ে 50-60 লাখ টাকা শেয়ার দিয়ে বড় বড় মেশিনপত্র সংগ্রহ করে হাসপাতালটা আবার নতুন মতো গড়ে তোলার উদ্যোগ নেয়। কিন্তু আগে যেটা বদনাম ছিল সেটা মানুষ জানাজানিতে এটা সেভাবে আর ফুইটা ওঠা সম্ভব হয় নাই। অনেক মেশিনপত্র তারা সংগ্রহ করতে পারেনি দামি দামি অন্য হসপিটাল থেকে, সেই মানে রেজাল্টগুলা আইনা এ জায়গায় রুগীদেরকে সার্ভিস দিত। বড় বড় হচ্ছে অপারেশন নিজের হাতে, মানে আমার হাত দিয়া অনেক রুগী মানে যাতায়াত, অনেক রুগীর শুশ্রূষা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কিছু রোগীর সেবা করতে পারছি। অনেক বড় বড় দুর্ঘটনা, বাইক অ্যাক্সিডেন্ট করে ভদ্রলোক আসছে একটা ডেঞ্জার পজিশনে, তাকেও মানে নিজের চোখে দেখা তাকেও কিছু সেবা শুশ্রূষা যতটুকু নিজের পক্ষে সম্ভব ততটুকু করা হয়েছে। এরকম হচ্ছে আমাদের ওই সময় হইতে আসছে ছিল, মানে কুরবানির সময় মানে যারা রাখাল বা গরু পালে, তারা যখন গ্রাম থেকে গরুগুলো নিয়ে আসতে দেখে এসে অনেকটা কাজ করা লাগছে, গরুকে বাঁশ দিয়া বাঁধার জন্য একটা ওয়ে তৈরি করা, এগুলোর কারণে তার হাত পাও কিছুটা ইনজুরি হয় এবং কাইটা যায়, পা অনেকখানি সেলাই পর্যন্ত লাগে। আসলে সেলাই লাগতো না, কিন্তু আমাদের ছেলে যতটুকু মানুষের সেবার নামে চাপায় দিয়া তাদের কাছ থেকে জুলুম মাফিক কিছু অ্যামাউন্ট নিয়ে আসা, বড় একটা অ্যামাউন্ট ধার্য করা হয়, সুযোগ পায় সেটা ধার্য করে, সেটা দিতে চায় না, অনেকের শেয়ার করে এবং বলতে চায় না আমি দেওয়ার সে সুযোগ পায় দিতে পারবো না, সে একদম মিডিল ক্লাস লো লেভেল মাইন্ডের, দেওয়া সম্ভব না, টাকাটা দিতে পারবো না, সে গরিব মানুষ,
গরু পাইলে বিক্রি করে কতবার লাভ করে, আসলে লাভ হলে সেটা পরে হিসাব, যদি সম্ভব হয় আমি ফেরত দিয়ে যেতে পারি, নাহলে সে এতটুকু অ্যাচিভ করা সম্ভব সে এতটুকু দিব, সেরকম হয় সময়। কিন্তু পরে সেই স্যালারিটা আনতে পারে নাই, প্রায় 15-16 দিনের মতো কাজ করি, কিন্তু স্যালারিটা দেয় নাই। আসলে মানুষের মন মানসিকতা একটা বাজে, নিম্ন শ্রেণীর মানুষ, কপালের থ্রুতে ওই 100 টাকা করে ডেলি পাইতাম, ওটাই দিন শেষে আমার ভালো মনে হয়েছিল। ওই জায়গায় তো আসলে অনেক টাইম পর্যন্ত আমার থাকতে হয়েছে। যাই হোক, আম্মু রাগ নিজের মধ্যে ছিল, এবং ওই জায়গায় একটা বাজে একটা ব্যাপার ফিল করছি। সব মিল্লা নিজের সেট খারাপ হয়েছিল, সেজন্য লস প্রজেক্ট হলেও কিছু করার নেই। আমি একটা কাপড়ের দোকানেও কাজ করছি, আগেও কিছু ব্লগে আপনাদেরকে শেয়ার করছি। সে জায়গায় এরকম 10-15 দিনের মতো কাজ করা, সে জায়গা থেকে আম্মু স্যালারি কিছু না আনতে পারলো, 9টা থেকে রাত 9টার মতো ডিউটি করে আম্মুর স্যালারি না পাইয়া ফিরে আসা, এরকম কষ্টের মধ্যে কিছু কিছু কাজে খারাপ লাগছে। যেমন অনেক প্রাইভেট পড়াইছি, তারা আমাকে দিয়ে অনেক তাদের ঘরোয়া কাজও সারাই নিছে, যেমন নিচ থেকে পানি তোলা, গ্লান নিয়ে আসা, গ্লান থেকে উপরে পানি তোলা, এগুলো করতেছে। 5-6 তলা পর্যন্ত তাদেরকে বায়ে আমি পানি তোলা দেওয়া লাগছে, পড়ার নামে যারা কামলা খাটাইছে এরকম। আম্মুর দেওয়া এরকমই আমি অ্যান্সার পাইছি বা ফলাফল পাইছি। আর বিশ্বাস তো না করে আমার ফ্রেন্ডের উপরে ভরসা করে স্টেট ফার্স্টে জবের ট্রাই করি, এবং ফাইনালি এটা আমার হাতের মুঠোয় হয়। এবং আমি বলতে তখন নানি মামি তখন ওই বাসায় সবাই অ্যাভেলেবেল ছিল, আমাকে দেখতে পারতো না। সুযোগ পেয়ে আমি হইতেছে ওই বলতে চাই কি যে হইতেছে আমি ফুচকার দোকানে যাই, জায়গায় থাকি এবং সকালে আসি। এক সময় একটা দিন এলো থাকা লাগছে, ওই হিসাবে আমি তাদেরকে বিশ্বাস স্থাপন করি, এবং সেটা আমাদের জন্য কার্যকর একটা জবাব হয়, এবং করিও। করার পরে যায় অনেক কারণ নেই, এবং আশেপাশের মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করার মাধ্যমে বা যে ফ্রেন্ডের থ্রুতে এটা সংগ্রহ করি, সে ফ্রেন্ডও কোনো কিলোমিটার বাসা চিনে, এবং আম্মু সে জায়গায় এসে হাম করে অনেক কিছু সংগ্রহ করে, এবং যায় ফাইনালি তার ম্যানেজারের কাছে আইসা বলে যে এরকম তাকে যা কিনা না নেয়, সে যাতে আর না সেই জায়গায় এরকম একটা তাকে যাতে রিপ্লাই দেওয়া দেয়। আসলেই খারাপ লাগছে, দিন শেষে কষ্ট করি এবং হইতেছে তাদের এই কথাগুলোও তার কারণে শোনা লাগে, বাজে একটা সিচুয়েশন পার করা লাগে। সব মিল্লা কিছু বলার নাই, আল্লাহ পাক যেটা আমার জন্য ভালো মনে করে সেটাই আমার জন্য বেনিফিট নিয়ে আসছে, এটাই। পরে মামার বাসায় গেছিলাম, বিশাল একটা চাপ, সেগুলো ফিল করে ব্যাক করছি, সেগুলো আগে কিছু ব্লগে শেয়ার করছি। সেও একটা মাস রাখে আমাকে, জুলুমের অত্যাচারের উপরে রাখে। সে যেরকম খাবার খায় আমার একটু সে তার মতো চলাফেরা করতে পারে, কিন্তু আমি তো আমার মতো চলাফেরা করবো। আমি এখন না খাই আছি, আমার খারাপ লাগতেছে না, যদি একজনের বাসায় যাই তখন তো আমার চিন্তা থাকবে অন্য ধরনের মাইন্ডসেট, নিজের কষ্ট করতে পারি নিজের জন্য, কিন্তু দিন শেষে তো অন্য জায়গায় গেলে আমার চেষ্টা থাকবো যাতে সে যেমনি কষ্ট করে সেরকমই বাজে ব্যবহার করছে, অনেক দূর পর্যন্ত হাঁটাইছে আমার এই কাজের নামে, বন্ডামি দেখাইছে। নিজের ফ্যামিলির নামে এরকম বদনাম করার আসলে আমার জন্য যুক্তিযুক্ত না। তারপর কষ্টগুলো আপনার মাঝে শেয়ার করলাম। আবার দ্বিতীয়বারের মতো সে একই প্রতিষ্ঠানে আপাতত স্টে আছে, অনেক চেষ্টার পর অনেক যুদ্ধের পরে জায়গায় জয়েন হওয়া। আগে কিছু ব্লগে শেয়ার করছি, 4-5 মাস ঘোরার পরে ফাইনালি এই জবটা আমাকে করতেছে। এটাই রাত এখন 4টা বাজে, তারপর কন্টিনিউয়াসলি ব্লগ বানাইতেছি, ব্লগের একদম শেষ পর্যন্ত চলে আসতেছি। আবার ভার্সিটিতে যাই, তাদের সাথে অ্যাটেন্ডেন্সে হয়ে মিড টার্মের রেজাল্ট যদি দেয় বা মিড টার্মের পরীক্ষার যদি কোনো একটা আপডেট পাই যায়, সেটা হাতে সংগ্রহ করে পরীক্ষাটা দিয়া রেজাল্টটা যায় না, পরবর্তীতে এভাবে আশা করি আমি আগাবো। 8,000 টাকা করে এক সেমিস্টারে তারা চায়। এখন মনে করেন পরবর্তী পরীক্ষা ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসে আমি এই যেমন মনে করেন 6 মাসে এই জায়গা থেকে 60-70 হাজার টাকা উঠানো যেতে পারে যদি আমি নিয়মিত আসি। আমি শরীরে যে দুর্বল কন্ডিশন, কতদিন স্টে করতে পারবো দেখি, ইনশাল্লাহ। তা অন্য সবাই যখন করতে পারছে, আমি ইনশাল্লাহ পারবো, চেষ্টা করি ইনশাল্লাহ। আমি মনে করি 8,000 টাকা দিয়ে দিই, চলে আমার দিন শেষে কী বা থাকে। এখন রেজাল্ট জানলে আর একটু নিজের মধ্যে আগ্রহ আসবো যে আমি কি এটাকে কন্টিনিউ করবো নাকি লেখাপড়া। অনেকে চাইতে বলে, অনেকে ছেড়ে দিচ্ছে, কিন্তু আমি আগ্রহ নিয়ে ইনশাল্লাহ চালাই যাবো। ব্লগ একদম শেষ পর্যন্ত চলেছি। ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত করে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে। ব্লগটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন। মূল্যবান মতামত করে দেবেন, সাপোর্ট করবেন, দোয়া আমার ভুলে থাকে।
সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন। মাস্ট সময় আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ফোনে যেন আল্লাহ পাক হায়াত বেড়ায় যদি ইউজ করতে পারে সেজন্য মাস্ট দোয়া করবেন। বয় M1 মাইক্রো যদি ইউজ করেন হায়াত যেতে বেড়া যায়, দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। মশার কামড় খাইছে যাতে এ ধরনের কোনো ধরনের রোগ যাতে না সৃষ্টি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা যেন শরীরে আরও বৃদ্ধি করতে পারি, যেন ফাইনালি মাস্ট আমার জন্য দোয়া করবেন। আর এভাবেই তার সাথে লাস্টটা দেখার আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু ফাইনালি সেটা না হয়ে এটার বিপরীতমুখী একটা উত্তর আসলে এবং তার সাথে আবার দ্বিতীয়বারের মধ্যে দেখার সুযোগ থাকলে আমি ব্লগ করে আপনাদের জন্য নিয়ে আসার সুযোগ নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আমিও ভার্সিটিতে গেলে আবার তার সাথে দেখা সাক্ষাৎ হলে আমরা আবার নতুনভাবে আবার নতুন কোনো ট্যুর প্ল্যান করে তার সাথে মিট করে একটা ব্লগ বানাবো ইনশাআল্লাহ। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেল লেগে থাকুন। যদি থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাইনালি 1 ঘন্টার একটা ব্লগ বানালাম, কেমন লাগছে? অনেক কষ্ট করে, অনেক ক্ষুধার্ত শরীর নিয়ে, অনেক দুর্বল শরীর নিয়ে কন্টেন্টটা বানাইছি। আসলে আপনাদের সেরকম ফিল কি নিতে পারছেন? লাইক শেয়ার করে সাপোর্টের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে আপনাকে অনুভূতিগুলো জানাবেন। একজনের ব্যাড একটা ইমেজ, ওটার কারণে পুরো কন্টেন্টটা ব্লার করবো না, কিন্তু এত কন্টেন্টের মধ্যে যদি এটা ব্লার করি নাই তাহলে আশা করি এটাতেও ব্লার করবো না। দেখা যাক, মন মানসিকতা চেঞ্জ করে আমি ব্লার না করি। আমার ওই জায়গায় হাতের এরকম কিছু ইঙ্গিত আমি দেখতে পাই নাই, কিন্তু মনে হয়েছে যে মিডল ফিঙ্গার দেখাইছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব, আবার দুবার মধ্যে দেখতেছি খারাপ কোনো ইঙ্গিত দেখায়, আমি ব্লার করেও দিতে পারি, ও দেয় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আম্মুর জন্য দোয়া করুন।